1704 থেকে 1772 ওয়ারেন হেস্টিংস কলকাতায় রাজধানী সরানোর আগে পর্যন্ত বুঝলেন বাংলার রাজনীতি ঘুরপাক খেত মুর্শিদাবাদকে ঘিরে। আর তার 250 বছর পরে এই 2026-এ ভোটের আগে অবাক হয়ে দেখছি বেলডাঙ্গা থেকে বাবরি সেই মুর্শিদাবাদকে ঘিরেই রাজনীতি তোলপাড়। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র। শামসেরগঞ্জের সময় চুপ করেছিলেন, আর এবার সব নথি না দেখেই এনআইএ তদন্ত শুরু করে দিল। মন্তব্য মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। গত বছরে ভোট ছিল না বলে নিষ্ক্রিয়তা, আর এবছর ভোট বলেই কি অতি সক্রিয় এনআইএ? দ্বিতীয় প্রশ্ন। ইউএপিএই কেন? বেলডাঙ্গা মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে এনআইএ কে রিপোর্ট দিতে বলল সুপ্রিম কোর্ট। সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না, কেন্দ্রকে বার্তা দিল প্রধান বিচারপতির বেঞ্চ। কিন্তু তদন্তভার নেয়ার যৌক্তিকতা কি হাইকোর্টে প্রমাণ করতে পারবে এনআইএ? তৃতীয় প্রশ্ন। বাংলার মুসলমানরা চায় নতুন করে বাবরি মসজিদ হোক। নির্মাণ কাজ শুরু করে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। আর কোনোদিন বাবরি মসজিদ হবে না, উত্তরপ্রদেশ থেকে পাল্টা হুঙ্কার যোগী আদিত্যনাথের। বাংলার বিধানসভা ভোটে কি ফ্যাক্টর হতে চলেছে এইসব বাবরি ইস্যু? চতুর্থ প্রশ্ন। স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থায় সামিল হলো না তৃণমূল। পাল্টা উদ্যোগ জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের জন্য। সেখানে আবার সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকলো কংগ্রেস। রাজ্যের পর জাতীয় স্তরেও কি মুখ দেখাদেখি বন্ধ হতে চলেছে কংগ্রেস আর তৃণমূলের? পঞ্চম প্রশ্ন। 28শে ফেব্রুয়ারি বেরোবে চূড়ান্ত ভোটার তালিকা। দোলের পর 5 কিংবা 6 মার্চ ভোট ঘোষণার সম্ভাবনা। এপ্রিলের মাঝামাঝি ভোট হতে পারে 2 বা 3 দফায়। কিন্তু দফা কমিয়ে কি ভোট সন্ত্রাস কমানো যাবে? আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন এটাই। কিন্তু শুরুতেই দেখাবো বেলডাঙ্গা থেকে বাবরি, একের পর এক ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন। কোর্ট ভোট জোট, মসজিদ হুঙ্কার, দিল্লিতে বিরোধী জোটের চির, সেটিং তত্ত্ব, লাভ ক্ষতির হিসাব, এই সব নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতা হয়ে দিল্লি, উত্তরপ্রদেশ সরগরম রাজনীতি। রোজই একটু একটু করে চড়ছে ভোটের পারদ। একদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। এই জেরারই শামশেরগঞ্জের অশান্তির প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বললেন, সেই সময় আমরা দেখেছি যে কেন্দ্র দিনের পর দিন সিদ্ধান্ত নেওয়ার বিষয় চুপ করেছিল, আর এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। তো কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই পুরো জিনিসটাকে এক্সামিন করে দেখেছে কেন্দ্রীয় সরকার যে এটা সিঙ্গেল আইসোলেটেড ইনস্ট্যান্স নয়, এটা একটা লার্জার কনস্পিরেসির পার্ট। তো সেটা মনে করেই কেন্দ্রীয় সরকার এনআইএ কে দিয়ে করাচ্ছে, তদন্ত করাবে সেই সিদ্ধান্ত নিয়েছে। এই এনআইএ হচ্ছে তাদের নবতম চাকর। হুঙ্কার, হুঁশিয়ারি, মারপিট, অশান্তি, আইনি লড়াইয়ের মধ্যে সকলের মনে প্রশ্ন একটাই, বিধানসভা ভোট কবে হবে? 2 দফায় না 3 দফায়? নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর দোল পেরোলেই 5 অথবা 6 মার্চ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তবে ভোট দোরগোড়ায় চলে এলেও জোট নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তৃণমূল, বিজেপি, কংগ্রেস একা লড়ছে, কিন্তু সিপিএম, আইএসএফ এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি কি করবে? কে কার হাত ধরে লড়বে? কে একা লড়বে? কতগুলো আসনে সমঝোতা হবে? কিছুই এখনো পরিষ্কার নয়। এরই মধ্যে বুধবার থেকেই বেলডাঙ্গায় হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু হয়ে গেছে। বদলাবই, আমরা ক্ষমতা দখল করার জন্য নির্বাচনে লড়ছি। जो कयामत के दिन आने का सपना देख रहे हैं, ऐसे ही सड़गल जाएंगे, कभी वो दिन आने वाला नहीं है। দিল্লিতেও বিজেপি বিরোধী জোটের ছবিটা সমান ছন্ন ছাড়া। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে সই করেনি তৃণমূল। আবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের জন্য তৃণমূল যে প্রস্তাব এনেছে তা থেকে দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। স্পিকারের পক্ষে কথা বলে প্রমাণ করে দেওয়া যে দেখো ভাই, কংগ্রেস যা করছে করুক, আমরা তোমাদের পক্ষে আছি। তাই আগামী বিধানসভা নির্বাচনে তুমি আর আমরা মালাইটা ভাগ করে খাবো। সব মিলিয়ে জোট চর্চা। এবিপি আনন্দ। দেখুন, তৃণমূলের স্লোগান মা মাটি মানুষ, আর পশ্চিমবঙ্গের রাজনীতিও এখন কার্যত 3 মকে ঘিরে আবর্তিত হচ্ছে। ময় মসজিদ, ময় মন্দির আর ময় মুর্শিদাবাদ। আজ যখন মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্তের মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়ে কেন্দ্রকে বিঁধে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, ঠিক সেই সময় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদ নির্মাণের সূচনা করলেন হুমায়ুন কবির।
আর এই নিয়েই যোগী আদিত্যনাথ বলছেন, এইমাত্র আপনারা দেখলেন, আর কোনোদিন বাবরি মসজিদ হবে না। এসব নিয়েই যখন সরগরম রাজনীতি, তখন মার্চের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণা হতে পারে বলে সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। এখন বাঙালি হিসেবে প্রশ্নটা এইখানে যে এতদিন গোটা দেশে যেভাবে খুল্লা হিন্দু মুসলমানের রাজনীতি চলতো, সেটা কি এবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল? আমার প্রথম বক্তা সমীরাইজ কি বলে? দেখো সুমন, আমি স্পষ্ট বলছি, খুব খারাপ সময়ের মধ্যে আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী চলেছি। তার কারণ ধর্মটাকে রাজনীতির আঙিনায় বিশেষ কয়েকটি দল যেভাবে এনে দিচ্ছে, তাতে মনে হয় আমাদের এখানে চাকরিহারা লোক নেই, বেকার নেই, আমাদের এখানে খুব সুন্দর শিক্ষা ব্যবস্থা চলছে, আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা দারুণ চলছে, আমাদের সমস্ত কিছু উন্নয়ন এমন হয়েছে যে উন্নয়নের পরে আর উন্নয়ন করার জায়গা নেই। তাই এখন ভোটে জিততে গেলে আমাদেরকে ধর্ম নিয়ে কথা বলতে হবে। ভাবা যায় কোনো রাজনৈতিক দল তারা ধর্ম নিয়ে, পুরো দুটো রাজনৈতিক দল বিশেষ করে শাসক দল এবং বিজেপি, আমি দুপক্ষকেই বলছি, তারা যেভাবে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছেন। কেউ বলছেন হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু মানে সর্বশক্তিমান হবে, কেউ বলছেন যে না দেখো আমরা মন্দির করে দেখাচ্ছি, সরকারি টাকায় প্রকাশ্য দিবালোকে মন্দির করছেন। আবার হুমায়ুন কবিরের মতো মানুষ, তিনি প্রকাশ্যে বলছেন এখানে বাবরি মসজিদ হবে এবং সেটা কেউ আটকাতে পারবে না। কয়েকশো কোটি টাকা তিনি জোগাড় করলেন। কেন ওই কয়েকশো কোটি টাকায় যদি একটা হসপিটাল হতো, এবং তিনি যদি বলতেন এই হুমায়ুন কবির যে না এই হসপিটালে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ যারাই আসবেন তারাই পরিষেবা পাবেন, সেটা কি আমাদের লাভ হতো না? কেন যখন রাজ্য সরকার, বর্তমান শাসক দল, তারা যখন গিয়ে দীঘাতে, শিলিগুড়িতে মন্দির তৈরি করছেন, তারা বলতে পারতেন না যে আমাদের আরও দুটো হসপিটাল হবে, যে বিপুল সংখ্যক টাকা খরচ করা হচ্ছে তাতে আমাদের গ্রামীণ লোকগুলো অনেক স্বাস্থ্যের পরিষেবা পেতে পারে? না। আপনারা কেউ দেখেছেন যে এই ইস্যুতে এই দুটো পার্টি, রাজনৈতিক দল কখনো বলছে যে এই যে হাজারে হাজারে ছেলে মেয়ে রাস্তায় বসে আছে চাকরি হারা এবং দীর্ঘদিন কোনো ইন্টারভিউ নেই, তাদের কান্না তারা দেখতে পান না? তারা খালি ধর্মীয় সভাগুলোতে যাবেন, কেউ গড়ের ব্রিগেডে গীতা পাঠ করবেন, কেউ রেড রোডে গিয়ে মুসলিম সমাজের সঙ্গে ওখানে হাত মেলাবেন। আমার কথা হলো, এ একটা রাজ্য, সেখানে কেন আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এদেরকে আলাদা করব? এই রাজনীতির দলরা আলাদা করে দিচ্ছেন দেখে যত অশান্তির মূলে সেগুলোই। তাদের যদি এতই কাজের ইচ্ছে, কেউ বলেছে, কোনো একটা রাজনৈতিক দল বলছে যে আমরা এই কাজটা করব? বা করলে, কথা দিলেও যখন ভোটের আগে বলে, সেই কথাগুলো কি রাখে? কি দেখলাম যে না, ভোটের দামামা বাজার আগেই কতগুলো প্রকল্প শুরু করে দিলেন। কিসের প্রকল্প? যেখানে মানুষকে আরও গরিব করে দেওয়া যায়। কিসের প্রকল্প? যেখানে মানুষকে লোভী করে দেওয়া হচ্ছে। আপনি ভাবুন, একটি বেকার ছেলে যদি ১,৫০০ টাকাও পায় মাসে, আজকের দিনে ১,৫০০ টাকা কি? সেইখানে ছেলেটিকে মরালি তাকে ভেঙে দেওয়া হচ্ছে, কারণ সে কোনোদিন ক্লেম করতে পারবে না আমি বেকার। বললেই বলবে ভাই তোমরা তো বেকার ভাতা পাচ্ছ। ১,০০০ টাকা বাড়ির মহিলাদের দেওয়া হচ্ছে, তাদেরকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে। কেন? ওই বাড়ির মহিলা এইটুকু বুঝছেন না তার বাড়ির ছেলে মেয়েরা বেকার, এবং এই টাকাগুলোই আবার ফিরিয়ে নিয়ে নেবে সরকার। কেন? এত রকম ট্যাক্স বসাবে যে আমরা সাধারণ মানুষ সেটা বুঝতেই পারি না, কখন আমাদের পকেট থেকে ওই টাকাগুলোও বেরিয়ে যাচ্ছে। সুতরাং আমি সমস্ত সাধারণ মানুষকে বলবো, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিশ্চয়ই ভোট দেবেন, যে পার্টিকেই দিন, কিন্তু চিন্তা ভাবনা করে আপনারা প্লিজ ভোটটা দিন। দেশটা খালি খয়রাতের উপরে চলতে পারে না। একদিকে খয়রাতি চলবে, একদিকে লোন বাড়বে রাজ্যের উপরে, এক একটা বাচ্চা যারা জন্মাবে তাদের উপরে লোন বাড়বে। এটা কি সর্বনাশা একটা রাজনীতি হচ্ছে আমি জানি না। আমরা আগেও দেখেছি, কংগ্রেস, সিপিএম দেখেছি, সেই সময় এই এতটা প্রকট ছিল না যে ধর্মীয় মেরুকরণ করে ভোটে জেতার জন্যে। আজকে যেটা হচ্ছে এটা দুঃখের, এটা লজ্জা সুমন।
ধন্যবাদ সমিতদা যে হিসেবটা দিচ্ছেন সেটা হচ্ছে বাংলার একজন শিশু জন্মালে তার মাথা পিছু ধারের পরিমাণ হচ্ছে ৮০,০০০ টাকা, কিন্তু পাশাপাশি এটাও বাস্তবতা এবং রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা তো বটেই যে এই লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বেকার ভাতার একটা সরাসরি যখন অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে সেটা রাজনৈতিক দলকে ডিভিডেন্ড দিচ্ছে, বহু পরিবারের মুখে স্পষ্ট হাসির রেখা ফুটছে। এবং এই বাস্তবতা আবার শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশ জুড়ে নির্বাচনী এবং সংসদীয় রাজনীতি চূড়ান্ত বাস্তবতা কার্যত এই জায়গায় দাঁড়িয়ে গেছে। আমি সেই নিয়ে বিস্তারিত আসবো, কিন্তু তার আগে আপনাদের একেবারে স্পষ্ট করে বলতে চাইবো যে সুপ্রিম কোর্টে আজকে কেন আমরা বলছি কেন্দ্রের অস্বস্তি। আমি বলছি একটা নয়, যখন এনআইএর এই ভূমিকা নিয়ে বারবার কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, এই নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, ঠিক যেমন শামসেরগঞ্জের বীভৎস নারকীয় ঘটনা নিয়ে বারবার অনুষ্ঠান করেছি। আমি বিস্তারিত আসবো, কিন্তু তার আগে এই না নাটশেল দেখাবো যে সুপ্রিম কোর্টে ঠিক কী হলো। মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্ত নিয়ে এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। মুর্শিদাবাদেরই শামশেরগঞ্জের অশান্তির প্রসঙ্গ টেনে এনআইএ তদন্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি জয়মাল্য বাগচি। এই মামলায় ইউএপিএ যুক্ত করার সপক্ষে কি তথ্য প্রমাণ আছে তাও কলকাতা হাইকোর্টে জানানোর জন্য এনআইএ-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যেটা আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে সেটা হচ্ছে বেসড অন দ্য ফ্যাক্টস অ্যান্ড ঘটনা। যে ঘটনাটা একই প্রকারের ঘটনা, যেখানে আগেরবার আমরা দেখেছিলাম এপ্রিল মাসে বারবার হাইকোর্ট জিজ্ঞেস করেছিল যে এনআইএ এই তদন্ত করবে কিনা, তার সদুত্তর পাওয়া যায়নি। এবং বেলনার ক্ষেত্রে দেখলে প্রোঅ্যাক্টিভলি তারা এগিয়ে চলে এলো। তো সুপ্রিম কোর্টের প্রশ্ন যে যখন সিচুয়েশন এক, ডিমান্ড এক, তখন আপনারা কি করে এই দুরকম সিদ্ধান্ত নিচ্ছেন বা কেন নিচ্ছেন, এটা এক্সপ্লেনেশন দরকার। আমার মনে হয় এটা জাস্টিফাইড কোশ্চেন, কারণ এনআইএ বা কোনো এজেন্সি আইনের ঊর্ধ্বে না, তাদের আইনের মধ্যে থেকে কাজ করতে হয়। তারা যদি উত্তর হাইকোর্টকে যেটা দিতে বলেছে হাইকোর্ট দিতে না পারে সুপ্রিম কোর্ট, তাহলে নিশ্চয়ই তাদের একটা সেটব্যাক বলে আমার মনে হয়। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। 16 জানুয়ারি ঝাড়খণ্ডে এক বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুদিন ধরে বেলাগাম তাণ্ডব চলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। বাঁশ লাঠি হাতে তাণ্ডব, সংবাদ মাধ্যমের উপর হামলা, কিছুই বাদ যায়নি। 31 জানুয়ারি এই ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। ধৃত 36 জনের নামে দায়ের হয় এফআইআর। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা যুক্ত করা হয়। কিন্তু সেই এনআইএ তদন্ত নিয়ে এই বুধবার প্রকারান্তরে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। গত বছর এপ্রিলে এই মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হওয়া অশান্তির প্রসঙ্গ টেনে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, 2025 সালের এপ্রিল মাসে যখন এই ধরনের ঘটনা মুর্শিদাবাদে ঘটেছিল, সেই সময় আমরা দেখেছি যে কেন্দ্র দিনের পর দিন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চুপ করেছিল। আর এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দিয়েছে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ যুক্ত করার কারণ নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে এনআইএ-কে। এই রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি জয়মাল্য বাগচি আরও বলেন, সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না। স্টেট গভর্নমেন্ট দাঙ্গাবাজদের পক্ষে, অ্যান্টি ন্যাশনাল ফোর্সের পক্ষে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছিল। সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্ট এসএলপি অ্যাকসেপ্ট করেনি, বলেছে ব্যাক টু দি ক্যালকাটা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট এসএলপি এন্টারটেন করেনি, বলেছে আপনাদের যা বলার আপনারা কলকাতা হাইকোর্টে বলুন, আমরা এখানে এন্টারটেন করবো না। সুপ্রিম কোর্ট যখন বলেছে নিশ্চিতভাবে তদন্ত করুক, কিন্তু এই এনআইএ এর ভূমিকা তো আমরা দেখেছি বিজেপির নবতম চাকর-বাকরে পরিণত হয়েছে। ইডি সিবিআই এর পরে, ইনকাম ট্যাক্সের পরে বর্তমানে নির্বাচন কমিশনে চাকরে পরিণত হয়েছে। এই এনআইএ হচ্ছে তাদের নবতম চাকর। এনআইএ আসলে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহৃত হতে হতে তার কর্মদক্ষতা হারাচ্ছে, এটা ভারতবর্ষের জন্য দুর্ভাগ্য। বেলডাঙ্গা হিংসার ঘটনায় এনআইএ তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, এই মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করছে না সর্বোচ্চ আদালত। এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্য সরকারের মামলা নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা মনে করি শামশেরগঞ্জের ঘটনা বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুনের পরিকল্পিত অপরাধ এ রাজ্যে ঘটা নৃশংসতম ঘটনাগুলোর মধ্যে অন্যতম। দিনের পর দিন আমরা তা নিয়ে এই অনুষ্ঠান করেছি।
যখন শামসেরগঞ্জে হিংসার তদন্তভার এনআইএ নিজেদের হাতে তুলে নিতেও কোনো আগ্রহ দেখাচ্ছে না, এমনকি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সোমেন সেন যখন এনআইএর এই অনীহাকে কার্যত আদালতে বেআব্রু করে দিয়েছিলেন, সেদিনও এই অনুষ্ঠানে আমরা বিস্ময় প্রকাশ করেছিলাম। কি বলেছিলাম একটু পরে দেখাবো। মাননীয় বিচারপতি সোমেন সেন সেদিন বলেছিলেন যে এনআইএ চাইলে আগেই তদন্তভার গ্রহণ করতে পারত, তাতে কোনো বাধা ছিল না। মনে রাখতে হবে যে মাননীয় বিচারপতি সোমেন সেন এটা বলছেন 5 মাস অপেক্ষা করার পর। প্রথম এনআইএর ক্ষমতা বলে তদন্তের কথা মাননীয় বিচারপতি বলেছিলেন 17ই এপ্রিল। তার 5 মাস পর 18ই সেপ্টেম্বর তিনি আবার বলছেন যে কেন্দ্র বা এনআইএ কিচ্ছু করেনি। বিস্ময়কর। এই শামসেরগঞ্জের ঘটনা নিয়ে দেখুন আমার পরবর্তী বক্তা কেয়া ঘোষ সঠিকভাবেই বহুবার স্টুডিওতে সরব হয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে এনআইএ একবারও উদ্যোগী হয়নি। আজ মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি সেটা স্মরণ করিয়ে দিয়ে মামলাটা হাইকোর্টেই ফেরত পাঠিয়েছেন। এনআইএর তখন এই অনীহা আর বেলডাঙ্গা নিয়ে এখন এই উৎসাহ, প্রশ্ন একটাই, এই পুরোটাই কি ভোটের কারণে? কে আর কি মনে হয়? সবার আগে বলি, এই যে বেলডাঙ্গার ঘটনাটা আজকে কথা হচ্ছে, ধাক্কাধাক্কির কথা হচ্ছে, ধাক্কা তো রাজ্য সরকার খেয়েছে। সুমান, রাজ্য সরকার গেছিল এনআইএ তদন্ত যাতে না হয় সেই তদন্তটাকেই বন্ধ করতে। ঠিক যেমন আপনার মনে আছে ডিএ নিয়ে তারা গেছিল, অনেক কিছু কালো কোট সাদা কোট অনেক কিছু হয়েছিল, একটা 3 দিনের অশ্রু সজল যাত্রাপালা সারা দেশ দেখেছিল, এবিপি আনন্দও দেখিয়েছিল, কিচ্ছু হয়নি, হাতের ছিল পেন্সিল। তো এক্ষেত্রেও তাই হয়েছে। শটান মাননীয় সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিয়েছে হাইকোর্টে যে আমরা কিছু করতে পারবো না। এখানে প্রশ্ন হচ্ছে এনআইএর সক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়ে। আমার বক্তব্য হচ্ছে দুটো। প্রথম কথা, শামসেরগঞ্জের সময়, এবং অবশ্যই আমি বলেছি, আমাদের প্রতিটা প্রতিনিধি বলেছে, আমাদের প্রতিটা নেতৃত্ব বলেছে, যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ তাদেরকে কুপিয়ে মারা হয়েছে, ঠান্ডা মাথায় অপেক্ষা করে দেখা হয়েছে যে তাদের মৃত্যু হয়েছে কিনা। এটা পুরো জেহাদি জঙ্গি স্টাইলে তাদের খুন করা হয়েছে, এবং তারপরে এটা নিয়ে সরব করা হয়েছে ভারতীয় জনতা পার্টি। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমাদের ভারতীয় জনতা পার্টি সরব হয়েছে, কে আমি একমত, কিন্তু আমি বলছি কেন্দ্রের সরকারটা ভারতীয় জনতা পার্টি চালায়। আমি বলছি বারবার মাননীয় বিচারপতি, আমি এক্ষুনি দেখাবো, প্রশ্ন করেছেন যে কেন্দ্র কি বলছে, এনআইএ কি তদন্তভার গ্রহণ করবে? আইনজীবী নিশ্চুপ থেকেছেন, বলেছেন কেন্দ্রের কাছ থেকে কোনো সবুজ সংকেত আসেনি। কোর্টে এজলাসে দাঁড়িয়ে। সুমন, এটা তো নিশ্চয়ই আপনিও জানেন, আমিও জানি, যে কেন্দ্র চাইলেই তো সেখানে সেন্ট্রাল ফোর্স ওইভাবে ডিপ্লয় করতে পারবে না। ভারতীয় জনতা পার্টির আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী মাননীয় বিরোধী দলনেতা এবং আমাদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, এরা মাঝরাত্রে কোর্ট খুলিয়ে সেন্ট্রাল ফোর্সকে মোতায়েন করানোর জন্য বাধ্য করানো হয়েছিল, এবং সেটা না হলে ওখানে আরো হিন্দুদের মৃত্যু হতো, আরো হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো আরো অনেক 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 মৃত্যু হতো। এবং একই ঘটনা ঘটেছিল মোথাবাড়িতেও। আপনারা জিজ্ঞাসা করছেন আমরা সরকার চালাচ্ছি, সেই দলটাই তো আমাদের কেন্দ্রে আছে, সেই দলেরই প্রতিনিধি হিন্দুদের জন্য মোথাবাড়িতেও সরব হয়েছিলেন। আমরা মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মহেশতলা সব জায়গায় সরব হয়েছি, এবং তারপরে চলে এসে একটা কথাই বলতে হয় যে রাজ্যের বিজেপি আর কেন্দ্রের বিজেপির মধ্যে বিরাট দূরত্ব। না, এটা কোনো ফারাকই নেই। ফারাকটা দেখানো হচ্ছে একটাই কারণে, আমি তো এনআইএর প্রতিনিধি নই। মাননীয় আজকে উচ্চ আদালত যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমাদের গ্রহণযোগ্য, কিন্তু এবারে চলে এসে বেলডাঙ্গা প্রসঙ্গে যেটা বলা হচ্ছে বারে বারে, এই এনআইএ তদন্তের প্রয়োজন কেন আসছে সুমন? এই কারণেই আসছে যে এই গুজবটা, যে গন্ডগোলটা, যে গুজবকে কেন্দ্র করে, এটা অন্য রাজ্যের বিষয়, এটা দুটো রাজ্যের মিশিয়ে, এবং মোথাবাড়ি হোক বা শামসেরগঞ্জ হোক বা ধুলিয়ান হোক, সেটা হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে। এবং সেখানে আপনার নিশ্চয়ই মনে আছে যে বিএসএফকে পর্যন্ত সেখানে ইন্টারভিন করতে হয়েছিল, তা না হলে ওখানে যারা হিন্দু তাদের বাঁচানো যেত না, কারণ স্টেট স্পন্সার্ড ট্যুরিজম, ওখানে টেরোরিজম চলছিল, ভ্যান্ডালিজম চলেছিল। একটা রাজ্য যদি সেখানে মাথায় বসে রাজ্যের জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা, তারা হিন্দু নিধনে তারা মেতেছিল, হিন্দুদের বাড়িকে দাগ দিয়ে দিয়ে সেখানকার বাড়ি থেকে ভাঙচুর, লুটতরাজ, মেয়েদের শ্লীলতাহানি সব কিছু চালানো হয়েছিল। এবারে চলে এসে এই বেলডাঙ্গার ঘটনায় কেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত তৎপর কেন এই এনআইএ তদন্তকে আটকাতে? এই প্রশ্নটা কেন হচ্ছে না? এই প্রশ্ন তো ওঠা দরকার যে কারা এর পেছনে ছিল, গুজবটা কারা ছড়িয়েছিল। মমতা ব্যানার্জি কি সেটাই ভয় পাচ্ছেন? তাহলে কি এরকম কোনো মাথা চলে আসবে যেটা তার কোর ভোট ব্যাংকে আঘাত লাগবে? আর একটা শেষ কথা, তফাৎটা কোথায় জানেন তো সুমন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করেছে তাদেরকে
বাঁচাতে সরকারি টাকা ব্যয় করে, অর্থাৎ আমার আপনার টাকা ব্যয় করে তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে। আর আমরা বলছি সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে, সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করানোর জন্য আমরা অনুমোদন নিয়ে কার্যত জোর জবরদস্তি এই রাজ্যে আমরা সেন্ট্রাল ফোর্স ঢুকিয়েছি, তা নাহলে রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে পারবে না। এটাই তফাৎ তৃণমূল এবং বিজেপির। ধন্যবাদ। বেশ, পরের বক্তা অরূপ চক্রবর্তী নিশ্চয়ই এর জবাব দেবে, কিন্তু আমি কেয়ার সঙ্গে একমত, যেহেতু এনআইএ এর প্রতিনিধি নয়, কোনো সন্দেহ নেই যে রাজ্য বিজেপি এনআইএ চেয়েছিল, কিন্তু আইনগত অবস্থান, কোর্টে অবস্থান এবং কেন্দ্রের অবস্থান যা সঠিকভাবে আজকে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি মনে করিয়ে দিয়েছেন, এ তো যোজন খানেক তফাৎ। কেন? আমি একেবারে সময় ধরে ধরে মাননীয় বিচারপতিদের কোটেশন ধরে ধরে দেখাবো যে 5 মাস ধরে একটি সংস্থা তারা তদন্তের ক্ষেত্রে কোনো উৎসাহ দেখায়নি, বরঞ্চ তাদের অনীহা একেবারে পরতে পরতে স্পষ্ট হয়ে গেছিল। সঠিকভাবে আজকে সুপ্রিম কোর্ট সেই প্রশ্ন তুলেছে। যেমন এই পরের প্রতিবেদনে আমি দেখাবো যে সুপ্রিম কোর্ট শামশেরগঞ্জের ঘটনায় আজকে যা বলছে, কলকাতা হাইকোর্ট এই শামশেরগঞ্জের ঘটনায় একেবারে সেই ধরনের মন্তব্য করেছিল। ঠিক কি হয়েছিল, আইনি লড়াই ঠিক কোন পর্যায়ে গিয়ে পদে পদে এগিয়েছে, দ্রুত একবার দেখিয়ে নাও। বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। মুর্শিদাবাদেরই শামশেরগঞ্জে অশান্তির প্রসঙ্গ টেনে বেলডাঙ্গার এনআইএ তদন্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। বুধবার বিচারপতি বাগচি বলেন, 2025 সালের এপ্রিল মাসে যখন এই ধরনের ঘটনা মুর্শিদাবাদে ঘটেছিল, সেই সময় আমরা দেখেছি যে কেন্দ্র দিনের পর দিন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চুপ করেছিল, আর এখানে সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। এর আগে 17 এপ্রিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে তার আইনজীবী সওয়াল করেছিলেন, এনআইএ আইন অনুযায়ী রাজ্য যেন কেন্দ্রকে রিপোর্ট পাঠায় সেই নির্দেশ দিক আদালত। প্রতিবাদের নামে নিরীহ মানুষের উপর অত্যাচার চলতে পারে না। এনআইএর আইনজীবী বলেন, আদালত নির্দেশ দিলে আমরা প্রাথমিক অনুসন্ধান করতে পারি। তখন বিচারপতি সৌমেন সেন বলেছিলেন, সব আদালত কেন করবে, আপনাদের ক্ষমতা আছে, নিজেরা সিদ্ধান্ত নিন। কেন্দ্রীয় সরকার চাইলেই যদি মনে করে যে কোনো বিশেষ ক্ষেত্রে এনআইএ কে দিয়ে তদন্ত করানো উচিত, তাহলে সেটা কেন্দ্রীয় সরকার করাতে পারে। তো আমার আর্গুমেন্টটা সেটাই ছিল যে কেন্দ্রীয় সরকারের কাছে তো এই অপশনটাও আছে, তো কেন্দ্রীয় সরকার তো এই অপশনটা কেন্দ্রীয় সরকারের ইউজ করা উচিত। গত বছর 18 সেপ্টেম্বর কেন্দ্রীয় এজেন্সি এনআইএর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বিচারপতি সৌমেন সেন বলেছিলেন, এখনো তদন্তভার গ্রহণের জন্য এগিয়ে আসেনি এনআইএ। এনআইএ চাইলে আগেই তদন্তভার গ্রহণ করতে পারত, কোনো বাধা ছিল না। রাজ্যের তদন্তের ত্রুটি আছে বলে অভিযোগ করা হচ্ছে। এনআইএর সাহায্য নেওয়া হয়নি বলে যেমন অভিযোগ করা হচ্ছে, তেমনি তারাও এগিয়ে আসেনি। বুধবার কার্যত একই সুর শোনা গেল সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির গলাতেও। এনআইএ কে যে পুরোদস্তু রাজনৈতিক কাজে ব্যবহার করা, এটা পৃথিবীর সবাই জানে। ভোটের আগে এনআইএ কে নামিয়ে তৃণমূলকে নেতাদের ডেকে বলা হয়, এলাকা থেকে চলে যাও, ভোট করো না, নইলে এই কেস দেবো, ওই কেস দেবো, সেই কেস দেবো। এটা পৃথিবীর সবাই জানে। যদি বেলডাঙ্গার ঘটনায় ইনকোয়ারি হয় তো তৃণমূলের কি অসুবিধা? তার মানে তৃণমূল আশঙ্কা করছে যে এই ইনকোয়ারিতে তৃণমূলের যে অসৎ উদ্দেশ্য সেটা ধরা পড়ে যাবে। সব মিলিয়ে শামশেরগঞ্জ থেকে বেলডাঙ্গা, বারবার আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অরূপের কাছে ঠিক উল্টো দিক থেকে আসব। দেখুন, গত বছরের শামশেরগঞ্জের ঘটনা হোক কিংবা এবছরের বেলডাঙ্গার ঘটনা, সব থেকে বড় সাদৃশ্য কি জানেন? প্রশাসনিক নিষ্ক্রিয়তা। ঘন্টার পর ঘন্টা পুলিশ প্রশাসনের চিহ্ন দেখা যায়নি। জঙ্গলের রাজত্বের সাক্ষী হতে হয়েছিল রাজ্যবাসীকে। আর এই প্রবণতা বিস্ময়করভাবে লক্ষ্য করুন, জাঁকিয়ে বসে যখন জেলার নাম হয় মুর্শিদাবাদ। সেটা 2025-এর শামশেরগঞ্জ থেকে 2026-এর বেলডাঙ্গা অবধি প্রশাসনিক নিষ্ক্রিয়তার চূড়ান্ত উদাহরণ হিসেবে একেবারে দগদগে ক্ষত সৃষ্টি করে গেছে এই রাজ্যের বুকে। দেখুন, কেয়াকে খানিকক্ষণ আগে আমি প্রশ্ন করছিলাম যে এনআইএর তখনকার নিষ্ক্রিয়তা আর এখনকার সক্রিয়তা ভোটের জন্য কিনা। আমার পরের বক্তা অরূপের জিজ্ঞাসাটা থাকবে যে মুর্শিদাবাদে বারবার এই প্রশাসনিক নিষ্ক্রিয়তা কি ভোট ব্যাংকের কারণে? অরূপ, সুমন, প্রথম কথা, নিষ্ক্রিয়তা তো নয়, উল্টে পুলিশ একেবারে এসওপি মেনে অ্যাকশন নিয়েছে বলেই শামশেরগঞ্জের ঘটনায় মূল 5 জন অভিযুক্ত এবং তাদেরকে জেরা করে আরও 8 জন মুর্শিদাবাদ জঙ্গিপুর ডিস্ট্রিক্ট পুলিশ তারা অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছিল এবং মামলা চলেছিল। টোটাল 13 জনের যাবজ্জীবন হয়েছে। দুটোতেই তথ্যের অপলাপ হচ্ছে।
আমি বলছি যে নিঃসন্দেহে এনআইএ নেয়নি, সেই তদন্ত রাজ্য পুলিশ করছে, কোনো অসুবিধে নেই। কিন্তু কথা হচ্ছে যখন এই অশান্তি হয়েছে শামশেরগঞ্জে এবং বেলডাঙ্গায় ঘন্টার পর ঘন্টা সক্রিয়তা লক্ষ্য করা যায়নি, ঠিক যেমন যায়নি সিএ বা এনআরসির বিরুদ্ধে যখন ঘন্টার পর ঘন্টা মুর্শিদাবাদে ট্রেন পুড়েছিল। আমি আবারও বলছি, শামশেরগঞ্জের ঘটনায় মূল অভিযুক্ত 5 জন, তাদেরকে এনকোয়ারি করে আরো 8 জন 13 জনকে গ্রেপ্তার করেছে, প্রডিউস করেছে, যাবজ্জীবন হয়েছে। আর এই ঘটনায়, বেলডাঙ্গার ঘটনায় 33 জন এখন অবধি অ্যারেস্টেড হয়েছে। এবার আমি আসি মূল বিষয়টায়। আজকে বিচারপতি ডিভিশন বেঞ্চে সূর্যকান্ত, জয়মাল্য বাগচিরা যেটা বলেছেন সেটা একেবারে আইনের কথা, সংবিধানের কথা। আর্টিকেল 14, দেখুন আমি আইনের ছাত্র নই, কিন্তু আর্টিকেল 14 যতটুকু আমরা বুঝি বলছি ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে যদি এক জায়গাতে এক ধরনের ইমপ্লিমেন্টেশন হয় তাহলে আরেক জায়গায় সেটা হবে না কেন, যে প্রশ্ন আজকে বিচারপতিরা তুলে দিয়েছেন যে আজকে বেলডাঙ্গার ক্ষেত্রে যখন এই অতি সক্রিয়তা, তাহলে শামশেরগঞ্জের ঘটনায় নিষ্ক্রিয়তা কেন ছিল। বিচারপতিরা বলেছেন ঘটনাটা বুঝতে হবে, ঘটনাক্রম মূল সূত্রপাত কোথায়। আলাউদ্দিন শেখ অস্বাভাবিক মৃত্যু প্রতিবেশী রাজ্যে, শুধু সেটা নয়, তার কদিন আগে ওই মুর্শিদাবাদে জুয়েল রানা বলে একটি ছেলে, উড়িষ্যায় তাকে বীভৎসভাবে পিটিয়ে খুন করা হলো, এবং পরিযায়ী শ্রমিক বাংলাদেশি অপবাদ দিয়ে তাকে যখন পিটিয়ে খুন করা হচ্ছে, তখন ক্রমাগত একটার পর একটা ঘটনা আস্তে আস্তে মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এটা হতে পারে না। সেই জায়গায় আমাদের রাজ্যের পুলিশ, তোমার আমার রাজ্যের পুলিশ ঝাড়খণ্ডে গিয়ে তদন্ত করে বলেছে যে পুরোটা ভাঁওতা এবং পুরোটা গুজব। আমি তো সেটা বলছি, তিনি একেবারে আত্মহত্যা করেছিলেন, তার পেছনে বাঙালি পশ্চিমবঙ্গবাসী কোনো পরিচয়, কোনো ব্যাপার নেই। বলছি সুমন, যে যখন পরপর এই ধরনের ঘটনা ঘটে তখন রজ্জুতে সর্পভ্রম হয়, কারণ তার কদিন আগেই জুয়েল রানাকে পিটিয়ে খুন করা হয়েছে এবং সারা ভারতবর্ষে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে। সোনালী খাতুন নিয়ে তুমি ভীষণ অন্যায়, কিন্তু আমি বলছি যখন রজ্জুতে সর্পভ্রম হচ্ছে, ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলছে, তখন পুলিশ কি চোখ বন্ধ করে থাকে? এইবার এখানেই আসছি, এইবার সেটাকে কাজে লাগানোর জন্য যদি কোনো রাজনৈতিক শক্তি পেছন থেকে মদত নিয়ে ল এন্ড অর্ডার ডিস্টেবিলাইজ করতে যায়, সুমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদের চ্যানেলের সামনে। এটা হচ্ছে 2024 সালের ডিসেম্বরের ঘটনা। মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশন, সুতির সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে বোমা রাখতে গিয়ে, প্লিন্টারে বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো 2 জন বিজেপির নেতৃত্ব, মদন কুণ্ডু এবং সাগর দাস। তারা সংখ্যালঘু পরিচয় দিয়ে সেজে বোমা রাখতে গিয়ে ধরা পড়েছিল। সেদিনকে এনআইএ এসেছিল, কেন আসেনি? কেন আসেনি? শুভেন্দু অধিকারীকে প্রশ্নের উত্তর দিতে হবে। এনআইএ কোথায় আসে? এনআইএ আসে অর্জুন সিং এর বাড়ির সামনে যদি কালীপটকা ফাটে, কালীপটকা ফাটলে খারাপ কাজ, কালীপটকা ফাটাবে কেন? চকলেট বোম ফাটাবে কেন? 90 ডেসিবেলের উপরে বাজি ফাটবে কেন? গ্রিন ফায়ার ক্র্যাকার ফাটতে পারে, সেটা খারাপ কাজ। তার জন্য এনআইএ কখন আসে? লোকসভা ভোটের সময় সন্দেশখালী যখন চর্চায়, সন্দেশখালীতে আমরা দেখলাম ভোটের দিন রোবোটিক্স ডিভাইস, রোবট চলছে, সন্দেশখালী পুকুরের পাশ দিয়ে রোবট চলছে, একটা ব্যাগ উঠলো রোবোটিক ডিভাইস দিয়ে, ব্যাগের মধ্যে কি জানা গেল না। পরে শুনলাম লোকাল লোকেরা বলছে ওখানে নাকি ব্যাগের মধ্যে 6টা পাবদা মাছ ছিল। আমি সত্যি মিথ্যে জানি না পাবদা মাছ ছিল না কই মাছ ছিল না ল্যাটা মাছ ছিল, কিন্তু আজকে এনআইএ কে যদি এই জায়গায় আনা হয়, এনআইএ কে তৈরি করা হয়েছিল ক্রস বর্ডার টেররিজম, কাউন্টার টেররিজম। আজকে মুম্বাই হানার প্রেক্ষিতে যেই সংস্থাকে তৈরি করেছিল ভারত সরকার, সেটাকে বিজেপির চাকর বাকরে যদি পরিণত করা হয়, তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতির এই ধরনের মন্তব্যই আসবে যে এই যা এক যাত্রায় পৃথক ফল কেন। আবারও বলছি, আর্টিকেল 14 সেটাকে সম্পূর্ণভাবে আজকে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি, কেন্দ্রকে ভর্ৎসনা করে যে কোথায় এনআইএ ব্যবহৃত হবে। আপনি এনআইএ সাকসেসের দেখান না, শুধু বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলোতে সেখানে এনআইএ কে পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে দিনের পর দিন। আমরা আবারও বলছি, শামশেরগঞ্জের ঘটনা নিন্দনীয়, মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট প্রত্যেককে অ্যারেস্ট করেছে, যাবজ্জীবন হয়েছে। একইভাবে বেলডাঙ্গার ঘটনায় 33 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বেশ, আমি বলছি যে বটম লাইনটা অরূপ বলছে, কিন্তু যেটা বললো না সেটা হচ্ছে রজ্জুতে সর্পভ্রম বলছিল না। আমি বলছি যখন সর্পদংশন হয়েছে, ঘন্টার পর ঘন্টা পুলিশি প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। 1, 2 হচ্ছে কি ভয়ঙ্কর ব্যাপার ভাবুন, যখন আমরা বারবার শামশেরগঞ্জের কথা বলছি, কি করে সেই রাতের ছবি সংবাদ মাধ্যমে যা লাইভ ঘন্টার পর ঘন্টা উঠে এসেছে, শুধুমাত্র প্রাণ বাঁচাতে এক কাপড়ে সাধারণ নরনারী, যার ভেতরে মহিলাদের সংখ্যা বেশি, তারা মুর্শিদাবাদ থেকে সেই রাজ্যের আরেকটা জেলা মালদায় নৌকো করে চলে এসছে শুধুমাত্র প্রাণ বাঁচাতে। আমি বলছি এরপরও প্রশাসনিক সক্রিয়তা নিয়ে কোনো রকম কৃতিত্ব দাবি করা যায়? সম্ভব? বাস্তব সে কথা বলে না।
সুমন, এখানে সক্রিয়তা নিষ্ক্রিয়তার কথা হচ্ছে। আমি জিজ্ঞাসা করতে চাই তৃণমূলের যিনি প্রতিনিধি রয়েছেন, যে এই মনিরুল ইসলামকে গ্রেপ্তার করার ক্ষেত্রে নিষ্ক্রিয় কেন? তার ক্ষেত্রে এফআইআর করতে এত নিষ্ক্রিয় কেন? কলকাতায়, দক্ষিণ কলকাতায় ভর সন্ধেবেলা সোনা পাপ্পু যে কাণ্ডটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করতে নিষ্ক্রিয় কেন? অথচ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী তাদেরকে গ্রেপ্তার করতে কোথায় কোথায় পৌঁছে যায়। তাদের বাড়িতে মাঝরাত্রে হানা দেয়, কারোর বাড়ি দরজা লাথি মেরে ভেঙে ফেলে, কাউকে তুলে নিয়ে এসে কাউকে ওই বিপ বিপ মণ্ডল যিনি রয়েছেন তিনি বলেন কোন কেস দিতে হবে, ডিরেকশন পর্যন্ত দিয়ে দেন। তো সক্রিয়তা নস্ক্রিয়তা বিশেষ। আর একটা শেষ করি, এনআইএ নিয়ে যিনি বলেছেন, আমি জানি না তিনি কোথা থেকে তথ্য পেয়েছেন, এনআইএ সাকসেস রেট দিয়ে জিজ্ঞাসা করেছেন। এনআইএর প্রতিনিধি নাশত একটু জানি একটু আধটু 92% সাকসেস রেট হচ্ছে এনআইএর। আসলে এনআইএ কে ঢুকতে দিতে চায় না পশ্চিমবঙ্গে, কারণ ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। উনি ব্যাগ থেকে পাবদা মাছের কথা বলছিলেন তো, এই 92% সাকসেস রেট, তাও শামশেরগঞ্জে এনআইএ উদ্যোগে। কিন্তু এই মনে রাখতে হবে যে সন্দেশখালী ব্যঙ্গ করছিলেন তো, এই সন্দেশখালীতে শেখ শাহজাহানের কুকীর্তি, এবং সেখানে যখন তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করতে গিয়ে তাদেরকে কি নিগৃহীত হতে হয়েছিল, এটা নিশ্চয়ই এরা বলতে পারবে। সন্দেশখালী মডেল কেয়া দেবী যখন শেখ শাহজাহানের কথা বললেন, শেখ শাহজাহানের কেসেও এনআইএ এসেছিল, আজ অবধি তার রেজাল্ট কেয়া দেবীও বলতে পারবেন না, উনি নিজেও বলতে পারবেন না। প্লিজ আপনারা বলার সময় কেয়া দেবী চিৎকার করবেন না, প্লিজ চিৎকার করবেন না, ডিগনিটি মেইনটেইন করুন। দ্বিতীয়, আমার বক্তব্য খুব পরিষ্কার আজকে। উনি বলছেন আমি এনআইএ এর প্রতিনিধি নই। শুভেন্দু অধিকারী তো সব সময় দেখছি বিধানসভার ভেতরে দাঁড়িয়ে ইডি আর সিবিআই এর প্রতিনিধি, পরের দিন থ্রেট দিচ্ছেন তোর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করবে, তারপরে কৃষ্ণ কল্যাণী বাড়িতে ইনকাম ট্যাক্স রেট হচ্ছে, এর বাড়িতে সিবিআই রেট হবে, তার বাড়িতে সিবিআই রেট হচ্ছে। উনি কার প্রতিনিধি? সিবিআই, ইডি, এনআইএ। আপনারা বিজেপির আমলে আপনারা আমি ছবিটা ক্লিয়ার করতে চাই, এখানে কে কার প্রতিনিধি জানি না, আমি এবিপি আনন্দের প্রতিনিধি। এবং এর পরে যে প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে বেলডাঙায়, যারা ভুলে গেছেন কয়েক সপ্তাহ আগের ঘটনা ঠিক কী হয়েছিল, একটা গুজব পল্লবিত হয়ে কোন জায়গায় পৌঁছতে পারে, এবং আমাদের রাজ্যের পুলিশ তার 3-4 দিন পরে একেবারে স্পষ্ট করে রিপোর্ট দিয়েছিল যে পুরোটা যা বলা হয়েছিল এবং যা বলে তাণ্ডব চালানো হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে, পল্লবিত গুজব। দেখুন, বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি এনআইএর তদন্ত নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র। স্টেট গভর্নমেন্ট দাঙ্গাবাজদের পক্ষে। এই এনআইএ হচ্ছে তাদের নবতম চাকরি। ভিন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে গত মাসে ঘন্টার পর ঘন্টা নৈরাজ্য চলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। তুলকালাম বাঁধে রাস্তা ও রেল অবরোধ দিয়ে অশান্তির শুরুটা হলেও পরে তা তাণ্ডবের রূপ নেয়। বাঁশ লাঠি হাতে রাস্তায় নেমে দাপাদাপি, গাড়ি ভাঙচুর, সাংবাদিকদের উপর হামলা, বাদ যায়নি কিছুই। বিক্ষোভের নামে কার্যত চলে গুন্ডামি, যদিও গোটা দিন ধরে পুলিশকে সক্রিয় কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। এই আবহে বেলডাঙ্গা কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। 20 জানুয়ারি সেই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, কেন্দ্রীয় সরকার যদি মনে করে তাহলে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে। এরপর 31 জানুয়ারি এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। ধৃত 36 জনের নামে এফআইআর দায়ের হয়। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা যুক্ত করা হয়। পাল্টা এনআইএ তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার। সেই মামলা এদিন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। এই দাঙ্গার পিছনে, এই হামলার পিছনে তৃণমূলের কোনো হাত আছে? এই দাঙ্গার পিছনে বিশ্বের অন্য অংশের নিশ্চয়ই কোনো উস্কানি আছে, নিশ্চয়ই কোনো সাপ্লাই লাইন আছে। নইলে তৃণমূল কংগ্রেসের কি এমন ঠেকা পড়লো যে এনআইএ ইনকোয়ারি করলো কি না করলো? এনআইএকে যে পুরোদস্তু রাজনৈতিক কাজে ব্যবহার করা, এটা পৃথিবীর সবাই জানে। ভোটের আগে এনআইএকে নামিয়ে তৃণমূলকে নেতাদের ডেকে বলা হয় এলাকা থেকে চলে যাও, ভোট করো না, নইলে এই কেস দেবো, ওই কেস দেবো, সেই কেস দেবো। এটা পৃথিবীর সবাই জানে। বিজেপি নিজেদের সংগঠন নেই, শাখা সংগঠন, গণসংগঠন হিসেবে হিসেবে এনআইএর মতো অর্গানাইজেশনগুলোকে ব্যবহার করে। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যপাল। Two cancerous growths on the body politic of Bengal are number 1 violence, number 2 corruption. To have a Hinsa Mukta, Bhrashtachaar Mukta Bengal, that is what we are trying for. এফআইআর দায়েরের পর ইতিমধ্যে একাধিকবার ঘটনাস্থলে গেছেন এনআইএর অফিসাররা। তবে সূত্রের দাবি, পুলিশের থেকে এখনো এই মামলার কেস ডায়েরি হাতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, আমার পরের বক্তা সায়নদীপরা একসময় রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রায়গঞ্জে বেল আর মাঝদিয়ায় জেল এই বাক্যবন্ধকে একেবারে স্লোগানে পরিণত করেছিল। কিন্তু সত্যি বলতে শামশেরগঞ্জের এনআইএর এই অনীহা সাংবাদিক হিসেবে আমাদের বিস্মিত করেছিল। এই আলোচনার অংশে আমি এই অনুষ্ঠানের একটা ক্লিপিংস দেখাবো দিনের পর দিন যেটা আমরা বলে গেছি। আজ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চেও মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি সঠিকভাবে এই প্রশ্ন তুলেছেন। গত বছর 18 এপ্রিল এই নিয়ে এই অনুষ্ঠানে ঠিক কী বলেছিলাম একবার দেখে নিন। শুভেন্দু অধিকারী কালকে মামলা করেছিলেন এনআইএ তদন্ত চেয়ে। তার আইনজীবী একেবারে কোর্টে মামলা করলেন, সিরিয়াসলি মামলা লড়া হচ্ছে। মাননীয় বিচারপতি সোমেন সেন তিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তীর কাছে জানতে চান কেন্দ্র কি মনে করছে এনআইএর তদন্ত প্রয়োজন আছে। অশোকবাবু কোনো উত্তর দিলেন না, নিরুত্তর থাকলেন। এনআইএর আইনজীবী বলেন যে আদালত যদি নির্দেশ দেয় আমরা এক্ষুনি প্রাইমারি ইনভেস্টিগেশন শুরু করতে পারি। মাননীয় বিচারপতি তখন বললেন যে আপনাদের তো ক্ষমতা আছে, তো আমাদের নির্দেশের অপেক্ষা করছেন কেন। এনআইএ বলল হ্যাঁ ক্ষমতা আছে, কেন্দ্র নির্দেশ দিলে আমরা করতে পারি। মাননীয় বিচারপতি সোমেন সেন তখন বললেন কেন্দ্র নির্দেশ দেয়নি। এনআইএর আইনজীবী বললেন না। আমি বলছি এনআইএ চেয়ে শঙ্কু তোমরা কোর্টে যাচ্ছ এবং মেক নো মিস্টেক সিরিয়াসলি মামলা করছো, কেন্দ্রই নির্দেশ দেয়নি। এরপরে তো বাম এবং কংগ্রেস বলার সুযোগ পাবে যে সেটিং। সেদিন সায়নদীপরা জোর গলায় সেটিং বলেছিল, আজকে কি একই কথা বলবে? আগে সিপিআইএম বলেছিল, তারপর জনগণ বলল, এখন তো দেখছি সুপ্রিম কোর্টও বলছে যে সেই সবচেয়ে বহুল চর্চিত স্লোগান এখন, যেটা আপনি এর আগে বলছিলেন মাঝদিয়ায় জেল, এই স্লোগানটা পপুলার হয়েছিল, আর এখন যেটা সবচেয়ে পপুলার স্লোগান সেটিং, সেটা সুপ্রিম কোর্টও বলছে। ভোট বড় বালাই সুমনদা, শামশেরগঞ্জের সময় সুপ্রিম কোর্ট সেটিং বলেনি, সুপ্রিম কোর্ট বলেছে যে 1 বছর আগে, মানে ইঙ্গিতটা তাই তুমি এইভাবে দেখতে পারো যে হ্যাঁ যে নিষ্ক্রিয়তা আর এখন অতি সক্রিয়তা, এটা কেন? ওইটাই সেটিং। আমি বলছি যে ভোট বড় বালাই সুমনদা, শামশেরগঞ্জের সময় ভোট ছিল না, তাই শামশেরগঞ্জে এই এনআইএ দেখা যায়নি। এখন বেলডাঙ্গায় এনআইএ আর শামশেরগঞ্জের সময় এমআইএ, মিসিং ইন অ্যাকশন, মানে কেন্দ্রের সরকার ঠুটো জগন্নাথ ছিল। আর ইউএপিএকে যেভাবে মুড়ি মুড়কির মতন ব্যবহার করছে, আরবান নকশাল, সার্জিল ইমাম, উমর খালি, সবার বিরুদ্ধে ইউএপিএ, এখন সেটাও কত হালকা করে দিচ্ছে এটা আপনি ভাবুন। এবং শামশেরগঞ্জের সময় আপনারা যেটা বলছেন, হাইকোর্ট বারবার বলছে যে কেন্দ্রীয় সরকার কি চায়, এনআইএ তদন্ত চায় কি চায় না, কিন্তু ভোট ছিল না, তাই কেন্দ্রীয় সরকার তখন ঠুটো জগন্নাথ। আর এনআইএ এটা কী পারফরমেন্স, খাগড়াঘাট থেকে শুরু করে মেদিনীপুরে বোমা বিস্ফোরণ, অশ্বডিম্ব প্রসাব করেছে। এই কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলো দিয়ে কি হচ্ছে? আজও অভয়ার বিচার সিবিআইয়ের হাতে পড়ে 20 বাও জলে চলে গেছে, বকটুই এখনো বিচার পায়নি। কি হবে এনআইএ এইসব দিয়ে তদন্ত করে? আমার কথা হলো যে বেলডাঙ্গা এবং শামশেরগঞ্জ এর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যে দেখুন গুজবের কথা আসতে পারে, কিন্তু মানুষের ক্ষোভটা স্বাভাবিক। যেভাবে মুর্শিদাবাদ মালদা জুড়ে একের পর এক পরিযায়ী শ্রমিক রাজ্যের বেহাল অর্থনীতির কারণে অন্য রাজ্যে যাচ্ছে, আর বিজেপি শাসিত রাজ্যে সেখানে বাংলাদেশি বলে তাদেরকে খুন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মার খাচ্ছে, তার পাশে তৃণমূলের অপদার্থ সরকার একবারও গিয়ে দাঁড়াচ্ছে না। মানুষের মধ্যে এই ক্ষোভটা, রাগটা, তাই মানুষ রাস্তায় নেমে এসছে। বড় কোনো ইনসিডেন্ট হয়নি, আর সাংবাদিকদের আক্রমণ করাটা আমরা নিন্দা করি অবশ্যই। রাস্তা অবরোধ কি বলছো? বেলডাঙ্গায় বড় কোনো সঙ্গে হয়নি, ঘন্টার পর ঘন্টা সঙ্গে যে মানে রাস্তা অবরোধ করে, সবথেকে বড় কথা গুজবের ভিত্তিতে, ঘটনার কোনো ভিত্তি ছিল না। পাশে, আমি বলছি যে পাশের রাজ্য, আমি খবর না দিয়ে নিজের রাজ্যকে জ্বালাতে শুরু করলাম। আমি বলছি তার আগের পরের ঘটনাগুলোর সঙ্গে একটু রিলেট করতে হবে। যেভাবে একের পর এক মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা নির্মমভাবে খুন হচ্ছিল, আমার কথা হলো যে রাস্তা অবরোধ এটাকে পুলিশ অ্যালাউ করলো, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। তবে এটা আমি যদি বলতে পারি রাস্তা অবরোধটা যদি অপরাধ হয়, তাহলে মুখ্যমন্ত্রী যখন 26 দিন রাস্তা অবরোধ করে তারপর বিধানসভা ভাঙচুর করে নৈরাজ্য করেছিল, তখন তিনি অগ্নিকন্যা, এখন অবশ্য ঘুগ্নিকন্যা হয়ে গেছে। কিন্তু এখন বেলডাঙ্গার যে শামশেরগঞ্জের সিচুয়েশন, ওটাই বলছি প্রশাসন ওটা সংগঠিত করেছে। প্রথম কথা, ওয়াকফ আন্দোলন নিয়ে মানুষের ওয়াকফ সম্পত্তি নিয়ে একটা আশঙ্কা ছিল, কেন্দ্রীয় সরকার এমন একটা আইন ওয়েজ করেছে। মানুষ যখন আন্দোলনে নামতে চাইলো, তখন মুখ্যমন্ত্রী বললেন যে এখানে কেন, দিল্লিতে গিয়ে করুন। তারপর সেই আন্দোলনের মধ্যে পরিকল্পিতভাবে দুষ্কৃতীদের ঢুকিয়ে দেওয়া হলো, এবং প্রশাসন কিভাবে সংগঠিত করলো যে যখন ওই ওয়াকফ নিয়ে গোটা এলাকায় উত্তেজনা, তখন বিজেপিকে ওখানে মিছিলের অনুমতি দিল, আরো উত্তেজনা মারলো, গোটা এলাকা জুড়ে তাণ্ডব নৈরাজ্য চললো, বামপন্থী 2 জন মানুষ সেখানে খুন হলো, টিএমসি বিজেপি মৃতদেহ নিয়ে রাজনীতি করলো।
তারপর যেই গোটা ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল, বোঝা গেল এটা কিরকম সংগঠিত, তারপর সেই ওয়াকফ সম্পত্তি এই তৃণমূলের সরকার, এই মমতা ব্যানার্জি উমিদ পোর্টালে বিজেপির কাছে বেচে দিল। আসল কথা হলো যে দিদি, মোদি, যোগী, বাবর, হুমায়ুন সব নিয়ে আলোচনা হবে, মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান। কিন্তু একটু আগে আপনি যেটা বলছিলেন 80,000 শিশুর, একটা শিশুর ওপর মাথা পিছু 80,000 টাকা ঋণ, গোটা রাজ্যে 7.5 লক্ষ কোটি টাকা ঋণ, দেউলিয়া খেলা মেলা তোলা করে আসলে দেউলিয়া অর্থনীতির পশ্চিমবাংলাকে শ্মশান কবরস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা আলোচনা হবে না যদি এই আলোচনাগুলো সামনে থাকে। দুটো জিনিস, দুটো জিনিস। সিপিএম যখন সিপিএম সাংবাদিক আক্রমণের নিন্দা করছে, হঠাৎ করে আমার মনে পড়ছিল আনন্দবাজার পত্রিকা 52 দিন বন্ধ ছিল কাদের জন্য জানো? গৌরকিশোর ঘোষ ওপর থেকে বিষম খাবেন বোধহয় আজকে সিপিএম এর মুখে এই ঘটনা শুনলে। দ্বিতীয় কথা, এই ওরা এমন দেখিয়েছে সুমনদার কাছে বুদ্ধকে ইন্টারভিউ নিয়েছে, আমি বলতে চাইছি একটা কথা, সেটিং খুব খারাপ জিনিস। যেই সেটিং এ সারা বছর মমতা ব্যানার্জিকে গালিগালাজ করে ভোটের দিন বিজেপির বাক্সে গিয়ে ভোটটা দিয়েছে, নিজে শূন্য হওয়া যায় কিন্তু বিজেপিকে পরিপুষ্ট করে। ভোট বড় বালাই, সত্যি কথা শায়নদীপ ঠিকই বলেছে। তা না হলে হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য এরা কেন একবারে মিছিল করে না, এরা প্রতিবাদ করে না, এরা চলে আসে। এখন বলছে বেলডাঙ্গার ঘটনাটা কি এমন ঘটনা হয়েছিল, ভোট বড় বালাই। এবং এনি বলছেন যে কি বিজেপি শাসিত রাজ্যে নাকি পরিযায়ী শ্রমিকদের তাদের খালি মারা হয়েছে। উনি একবারও মেনশন করলেন না কেরালাও হয়েছে, কর্ণাটকেও হয়েছে এবং হালপিলে তামিলনাড়ুতে হয়েছে। ভোট সত্যিই বড় বালাই। সুমন, একটা লিগ্যাল পয়েন্ট আমি শুধু বলতে চাই। দেখুন, আপনি জানেন যে শামশেরগঞ্জে কেন এনআইএ হয়নি তা নিয়ে আমি বারবার প্রশ্ন তুলেছিলাম, কিন্তু আমি টেকনিক্যাল একটা জায়গায় বলছি। মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি যে সেন্সে বলছেন যে শামশেরগঞ্জের সময় এনআইএ হয়নি কেন, এখন বেলডাঙ্গার চাইছেন কেন, এটা মানে উনি ইকুয়ালিটির জায়গা থেকে যদি বলি, নেগেটিভ ইকুয়ালিটি কিন্তু আমার কনস্টিটিউশনে নেই, নেগেটিভ ইকুয়ালিটি আমার কনস্টিটিউশনে নেই। ফলে আমি একটি জায়গাতে হয়নি জন্য আরেকটা জায়গাতে তদন্ত করতে পারবো না, সেই প্রভিশন কিন্তু লিগ্যাল জায়গা থেকে দেখার সুযোগ নেই। এটি আমার আমার কথা হলো যে আফরাজুল থেকে জুয়েল রানা পুড়িয়ে নয় পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে। কেরালা বা রাজস্থানে বা তামিলনাড়ুতে যা ঘটনা ঘটেছে তারা দুর্ঘটনা মারা গেছে, তার জন্য বলবেন অদ্ভুত ভাবে দাঁড়ান না, একই খেপে যাচ্ছেন। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়ে গেছে, তাদের দেহ নিয়ে রাজনীতি করা শেষ, তাই তাদেরকে ভুলে গেছে। কিন্তু তাদের কাছে সবার আগে পৌঁছেছে পুলিশের আধার দিয়ে। কখনো এটা আসবে যে কে কার এ টিম এবং কে কার বি টিম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।